পাহাড়ি ঢল ও বৃষ্টি না হবার কারণে কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুরে সবগুলো নদ নদীর পানি কমেছে। তবে দুর্গত এলাকা থেকে পানি সরে না যাওয়ায় মানবেতর জীবনযাপন করছে অনেকগুলো গ্রামের বাসিন্দা। কুড়িগ্রামে বন্যায় ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছে অনেকগুলো গ্রামের বাসিন্দা। এখনও বিপদসীমার ওপরে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি। পানি উন্নয়ন বোর্ড বলছে, ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা ও তিস্তার পানি কমলেও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নদীর পানি কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় তীব্র হয়ে উঠেছে ভাঙন। গত ২৪ ঘন্টায় অর্ধশত পরিবার ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়েছে। গাইবান্ধায় এখনও ৪ উপজেলার ২৬টি ইউনিয়নের প্রায় ৩৭,০০০ পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। এসব এলাকার ফসলি জমিগুলো পানির নিচে তলিয়ে আছে। শুকনো জায়গার অভাবে রান্নাবান্না করতে পারছেন না দুর্গত এলাকার মানুষ। এর সাথে বন্যার পানিতে ডুবে শিশু মৃত্যু বেড়ে যাওয়ার আতঙ্কে পড়েছেন পরিবারের নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। লোকজন বন্যা পরিস্থিতির খবর নিয়ে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাকিব আহমদ মিঠু এবং কুড়িগ্রাম থেকে আছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। চলুন তাদের কাছে চলে যাই। সিলেটের খবর জানবো আগে। মিঠু, সিলেটের বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন? এর মধ্যেই এইচএসসি পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের, তো কেন্দ্রগুলোর অবস্থা কেমন? কোনো পরীক্ষা কেন্দ্রের আশেপাশে বন্যার পানি এখনো আছে কিনা জানাবেন। আপনাকে আসলে প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন যে আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। আসলে এই বৃষ্টিটা মোটেও সুখর নয়, কারণ আপনি জানেন যে সিলেটে ৩ দফা বন্যায় প্রায় ১০ লাখেরও বেশি মানুষ বন্যার পানিতে আক্রান্ত হয়েছে। এখনও সিলেটে কুশিয়ার এবং সুরমা নদীর ৩টি পয়েন্টে বিপদসীমার উপরে পানি রয়েছে এবং বলা যায় যে সিলেটে যে ফেঞ্চুগঞ্জ এলাকা বা উপজেলা যেটাকে বলা হয়, সেই এলাকার মানুষ আসলে তেমন একটা সুখে নেই। এবং সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে, আমি যদি নাম ধরে বলি, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, এইসব এলাকার অনেক গ্রামে এখনও কিন্তু পানি রয়েছে এবং প্রায় ৯,০০০-এর বেশি মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। এই তথ্যে বলাই যায় যে আসলে এখন পর্যন্ত তেমন উন্নতি হলেও ভালো করে কোনো উন্নতি এখনও সিলেটের বন্যার পরিস্থিতি হয়নি। একটা বিষয় আপনি জানতে চেয়েছেন যে আসলে বন্যার পরিস্থিতির মধ্যেও কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। এইচএসসি পরীক্ষার কারণে আসলে সিলেটের সীমান্তবর্তী যেসব এলাকার শিক্ষার্থীরা আছেন তারা আমাদের সাথে কথা বলেছেন। তারা বলেছেন তারা আসলে তাদের পরীক্ষার রেজাল্ট নিয়ে তারা একটু দুশ্চিন্তা আছেন। তার কারণ হচ্ছে তারা যে পড়াশোনা করার সময়টা আসলে ভালো করে পাননি, কারণ আপনি জানেন যে ২৯শে মে থেকে সিলেটে বৃষ্টি শুরু হয়েছিল এবং বন্যা শুরু হয়েছিল, যার ফলে প্রায় ১ মাসের বেশি সময় ধরে সিলেটে বন্যা পরিস্থিতি রয়েছে। যার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না, অনেকের ঘরে পানি ছিল, অনেকের বই পুস্তক আসলে ভিজে গেছে, পড়াশোনা ঠিকভাবে করতে পারেনি। আরেকটা কথা আপনি জানতে চেয়েছেন যে কিছু কিছু কেন্দ্রে পানি আছে। আপনি যদি সিলেট দক্ষিণ সুরমা কলেজের কথা বলি, সেটিও একটি এইচএসসি পরীক্ষা কেন্দ্র, সেখানে কিছুটা পানি আছে, তবে পরীক্ষা কেন্দ্রের যে হল রুম আছে সেখানে পানি প্রবেশ করেনি। যেসব কেন্দ্রে পানি প্রবেশ করেছে সেসব কেন্দ্র আসলে পরিবর্তন করা হয়েছে। যেসব এলাকায় পানি নেই সেখানে কেন্দ্র পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আপনি জানেন যে আসলে বৃষ্টি হলেই আর পাহাড়ি ঢল হলে সিলেটের বন্যা পরিস্থিতি খারাপ হতে থাকে। আজকে সকাল থেকে বলা যায় মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে সিলেটে, এবং পাহাড়ি ঢল মেঘালয় যে চেরাপুঞ্জি সেখানেও কিছুটা বৃষ্টি হচ্ছে। এখন পর্যন্ত আসলে সঠিক তথ্য আমাদের কাছে নেই, আবহাওয়া অফিস থেকেও আমরা পাইনি আসলে চেরাপুঞ্জিতে আসলে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। সেটার উপরে নির্ভর করবে অনেকখানি যে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি আরো হয় কিনা। মিঠু, আপনার কাছ থেকে সিলেটের খবর জানলাম। এবারে চলে যাচ্ছি কুড়িগ্রামে। রাজু, কুড়িগ্রামে নদ নদীর পানির অবস্থা এখন কেমন? নতুন করে কোনো এলাকা বা গ্রাম প্লাবিত হয়েছে কিনা? বন্যার কারণে চরাঞ্চলের বাসিন্দারা কি ধরনের দুর্ভোগে আছেন? তাদের সাহায্যে প্রশাসনের উদ্যোগগুলো কেমন দেখছেন? অদিতি, আপনাকে ধন্যবাদ। আসলে কুড়িগ্রামের আজকের যে অবস্থা, কুড়িগ্রামের ধরলার নদী পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে ব্রহ্মপুত্র, দুধকুমার সহ
যেসব নদীগুলো আছে এই নদীগুলোতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে পানি কমছে, তবে ধীরে ধীরে পানি কমছে। এই ধীরে ধীরে পানি কারণ মানুষের দুর্ভোগও কিন্তু বাড়ছে। আসলে পানি কমে গেলেও মানুষের যে একটি দুর্ভোগ থাকে, এই দুর্ভোগটি সবচেয়ে বেশি হয়েছে। কারণ এই ঘরগুলোতে যে 8 থেকে 10 দিন পানি ছিল এবং যখন পানি কমে যাচ্ছে ঘরের মধ্যে প্রচুর কাদা জমছে এবং প্রচণ্ড দুর্গন্ধ হয়েছে। এইসব এলাকায় যখন মানুষ ফিরতে শুরু করছে তারা এসেই কিন্তু ঘরে উঠতে পারবে না, অন্তত তাদেরকে ঘর পরিষ্কার করতেই আরও 4 থেকে 5 দিন লাগবে এই ঘরগুলো ঠিকঠাক করতে। এর মধ্যে আরেকটি আতঙ্ক এই অঞ্চলের মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে, কারণ আসামের যে বন্যা হচ্ছে, এই আসামের বন্যায় প্রায় 78 জন মানুষ মারা গেছে। এই পানিটা যখন এদিকে আসবে তবে নতুন করে একটি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। অদিতি, আপনাকে বলে রাখি, আমি আজকে ব্রহ্মপুত্র এবং ধল্লা অববাহিকার বিভিন্ন চর দ্বীপচর ঘুরে বেরিয়েছি। আমি দেখেছি মানুষের যে কি দুর্ভোগ, কারণ প্রত্যন্ত চর দ্বীপচরগুলোতে এখনও অনেক ঘরে হাঁটু পানি আছে। এইসব এলাকার মানুষজন তারা আজকে 10 থেকে 15 দিন থেকে কাজে যেতে পারছে না। তাদের যে খাবার ছিল এই খাবারগুলো শেষ হয়ে গেছে এবং তাদের যে জমানোর টাকাটাও ছিল সে টাকাটাও নেই। আমাকে অনেকেই বলেছেন যে তারা ধার দেনা এবং চড়া সুদের উপরে টাকা নিয়ে তাদের জীবনটাকে কোনো রকম বাঁচিয়ে রেখেছেন। আরেকটি জিনিস বলে রাখি, এই দীর্ঘ বেশ কয়েকদিন থেকে যে ঘরের মধ্যে পানি এবং বাইরে পানি, মানুষজনের যে কষ্ট, বিশেষ করে শিশু, নারী এবং বৃদ্ধদের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এইসব রোগ জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ, এবং অনেকে পানিতে থাকতে থাকতে হাত পায়ের মধ্যে ঘা হয়ে গেছে। এইসব মানুষরা চাচ্ছে জরুরি ভিত্তিতে তাদেরকে কিছু ঔষধ এবং নানা ধরনের দুর্ভোগের ভেতর দিয়ে দিনাতিপাত করছে মানুষ, বন্যার দুর্গত মানুষজন। আমরা সিলেট এবং কুড়িগ্রাম দুই জায়গারই খবর জানলাম। মানুষের দুর্ভোগের খবরগুলোই মূলত উঠে এসেছে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। সিলেট থেকে সহকর্মী সাকিব আহমদ মিঠু এবং কুড়িগ্রাম থেকে আরেক সহকর্মী রাজু মুস্তাফিজ এতক্ষণ আমাদের সাথে যুক্ত হয়ে বন্যা পরিস্থিতির খবর জানিয়ে দিচ্ছিলেন।